আমি আপনাদের কাছে একটি গল্প না, বাস্তব এক ঘটনা। রবিউল নামে একটা লোক আর কি, মানে এটা হচ্ছে, আমি আপনাকে যেই গল্পটা বলবো এই গল্পটা একটা গ্রামের। গল্পটা হলো, মানে গল্পটা ঠিক না, এটা হচ্ছে বাস্তব। এই ঘটনা অনেকে জানে, ওই গ্রামের লোকজন জানে, ওখানে গেলে বোঝা যাবে। তাহলে আমি ঘটনা বলছি। রাত তখন প্রায় 1টা, ঘন কুয়াশায় ঢাকা গ্রামের নামটা হলো গাজীর পাড়া। চারপাশে নিস্তবতা, কেবল মাঝে মাঝে দূরের বাঁশঝাড় থেকে পেঁচার ডাকের মতো শোনা যাচ্ছে। ওই গ্রামে রবিউল নামে একটি সাধারণ যুবক ছিল। ও কাজের ভিতরে চাষাবাদ করত, একটু একটু করে টাকা জমাতো। কিন্তু কিছুদিন ধরে তার জীবনে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করছে। রাতে ঘুম থেকে উঠে দেখে দরজাটা খুলে গেছে, অথচ সে বন্ধ করে ঘুমিয়েছিল। কখনো শুনতে পায় কেউ ফিস ফিস করে তার নাম ধরে ডাকছে, রবিউল, এই যে দরজার কাছে আয়। শুরুতে সে ভাবতো হয়তো বলবো না, কিন্তু একদিন বিকেলে যখন মসজিদ থেকে নামাজ পড়ে ফেরার পথে সে দেখতে পেল গ্রামের প্রান্তে পুরানো শ্মশানটার পাশে দাঁড়িয়ে আছে এক বুড়ির মাথা ভর্তি ছাইরঙা চুল, গায়ে ছেঁড়া শাড়ি, ময়লা। সে হাসছিল, তার দাঁতগুলো কিরকম কালো কালো, চোখ দুটো মনে হচ্ছে যেন একদম রক্তে ভরা। রবিউল তার দিকে তাকাইতে পারলো না, ভয়তে দৌড়ে গিয়ে পালাই গেল। সেই রাতে হচ্ছে প্রথম ঘটনা। রবিউলের ঘরে গরুর দড়ি দিয়ে বাঁধা একটি ছোট ঘন্টা ছিল। জানলার পাশে ঝোলানো ছিল ওইটা ঘন্টাটা। রাতে হালকা বাতাসে সেই এইটা, মানে ওই যে ঘন্টাটা শব্দ করত। কিন্তু সেদিন গভীর রাতে কোনো বাতাস না থাকা সত্ত্বেও ঘন্টাটা টিং টিং করে বাজতে শুরু করলো। সে চোখ খুলে দেখলো জানালার পাশে তো কেউ নাই। আবার সে করলো, আবার শব্দ হচ্ছে, কি ব্যাপার দেখি তো। সে চোখ আবার খুলে দেখলো জানালার পাশে কেউ দাঁড়িয়ে আছে, গায়ে সাদা কাপড়, চুল নিচ পর্যন্ত ঝুলে আছে, মুখ দেখা যাচ্ছে না। রবিউল ভয়ে চিৎকার করতে পারল না, শরীর অবশ। কিছুক্ষণ পরে সে ছায়ামূর্তি হঠাৎ মিলিয়ে গেল। পরের দিন সকালে তার মা বলল, রাতে নাকি ঘরের বাইরে শিয়াল ডাকাডাকি করছে। গ্রামের বয়স্করা বলল, এটা কিন্তু ভালো লক্ষণ না, ওর পিছনে কেউ জানি লাগছে মনে হচ্ছে। গ্রামের একজন পণ্ডিত, মানে হাফেজ কাদের ভাই, রবিউলকে তখন ডাকলো, বললেন, বাবা, তুই শ্মশানের ওই দিকটা যাইস না। ওই জায়গায় এক ডাইনির আসর বসে আছে বহু বছর আগে। ওরা কিন্তু কালো জাদু করে, মানুষের আত্মাবন্দি করে রাখে। রবিউল তখন অবাক হয়ে গেল, কিন্তু আমি তো শুধু ওখান দিয়ে হেঁটে গেছিলাম। তখন সে কাদের হাফেজ নিঃশ্বাস ছেড়ে বলল, তোর ছায়ায় কেউ লেগে গেছে বাবা। তিনি বললেন, আজ রাতে আগে একটা কাজ করবি, তোর ঘরের দরজায় কালো তেল মাখা একটা সুতো সুন্দর করে বাঁধবি, আর তারপর আর বাইরে যাবি না। রবিউল তাই করলো, কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঘরে অদ্ভুত শব্দ শুরু হলো। কেউ যেন দরজার নখ দিয়ে আশ্রাচ্ছে, চিরচির শব্দে চাদরের নিচে কাঁপতে লাগলো। সে ভয়তে হঠাৎ সে শুনতে পেল, রবিউল, তুই তো বলছিলি আসবি, আমি অপেক্ষা করেছি। দরজার ওপরে
সেই ভয়ঙ্কর কণ্ঠস্বর। রবিউল ভয়তে গা মুচড়ে গেছে। সে সাহস করে চিৎকার দিল, কে কে তুই? দরজার ওপার থেকে ধীরে ধীরে উত্তর এলো, তুই আমার সঙ্গে প্রতিশ্রুতি দিছিলি, মনে নাই? দরজা কাঁপতে লাগলো, সুতার গিট ছিঁড়ে গেল। এক মুহূর্তে ঠান্ডা বাতাস ঢুকে গেল ভিতরে। রবিউল চিৎকার করে বাইরে বেরিয়ে পড়ল, কিন্তু বাইরে অন্ধকারে দেখা গেল শ্মশানের দিক থেকে ধোঁয়া উঠছে। সেই ধোঁয়া থেকে আবার ফুটে উঠছে সেই বুড়ির মুখ। পরের দিন সকালে গ্রামের ওই বৃদ্ধা এসে বলল, ওই বুড়ি হচ্ছে শেফালির ডাইনি। একটা সময় ওই গ্রামে থাকতো। লোকজন বলে ও নিজের ছেলেকে হারিয়ে কালো জাদুর পথে গিয়েছিল। তার ছেলের আত্মাকে বাঁচাতে গিয়ে ও নাকি শ্মশানে নিজের দেহ পুড়িয়ে আত্মা বিক্রি করে গেল। তখন থেকে শেফালির আত্মা নাকি খোঁজে এক তরুণ ছেলেকে, যার রাশি আর জন্ম তারিখ তার মৃত্যুর ছেলের মতো। আর রবিউলের সাথে সেই ছেলেটিকে মিল খুঁজে পায় নাকি। তখন কি করবে? রবিউল স্থির করলো এইসব বন্ধ করতে হবে। তখন সে কাদের হাফেজ তাকে নিয়ে গেল শ্মশানের পাশে। রাত তখন প্রায় 12টা। চাঁদ ঢাকা, বাতাস কাঁপছে। একটা মাটির ঘাটে তারা মোমবাতি জ্বালালো। হাফেজ কিছু দোয়া পড়তে লাগলেন। উনি ওনার মতো রিচুয়াল করতে লাগলেন। হঠাৎ এক বিকট শব্দ শোনা হলো, শ্মশানের দিক থেকে আসছে। কালো ধোঁয়া ঘুরে তাদের চারপাশ ছেয়ে গেল। ধোঁয়া থেকে ভেসে উঠল সেই বুড়ি শেফালি। তার লাল চুল বাতাসে উঠছে, গলায় শুকনো হাড়ের মালা। সে চিৎকার করে উঠল, ওই আমার ছেলে, ও আমার রক্ত, তুই তাকে ফিরিয়ে নে পণ্ডিত, আমি তাকে ছাড়ব না। রবিউল অজ্ঞান হয়ে পড়ে গেল। হাফেজ শেষ চেষ্টা হিসেবে তসবি হাতে কিছুক্ষণ মন্ত্র পড়া লাগলো। মোমবাতিগুলো নিভে গেল। এক ঝলকে আলো দেখা গেল, আর শেফালির মুখ ছাই হয়ে নিমিষে বাতাসে মিলিয়ে গেল। পরের দিন ওই গ্রামের মানুষ দেখলো শ্মশানের ধারে একটা পোড়া দাগ। তার মাঝখানে রবিউল পড়ে আছে, অচেতন, মুখে কালি আর চোখের নিচে রক্তের দাগ। 3 দিন পর সে জ্ঞান ফিরে পেল, কিন্তু তার চুলের অর্ধেক পেকে গেছে, সাদা হয়ে গেছে। সে আজও বলে, সেই রাতে কেউ আমার কানে ফিস ফিস করে বলেছিল, আমি কিন্তু আবার আসব পূর্ণিমার রাতে। তারপর থেকে সেই গাজীপাড়ার কেউ আর পূর্ণিমার রাতে ওই শ্মশানের রাস্তা দিয়ে যায় না, কারণ বাতাসে নাকি এখনো শোনা যায় এক নারীর হাসি, আর সেই ঘন্টার মৃদু ঘন্টা। এখানেই গল্পটা শেষ হয়েছে বন্ধুরা। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দিয়েন। আমি প্রথম বলতেছি তো, আপনাদের ভালো লাগতে নাও লাগতে পারে, তাই আপনারা যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিয়েন। ধন্যবাদ সবাইকে।